সেদিন রাতটার কথা আজও ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ যেন আমার জানালার বাইরে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছে, দরজা খোল, আমি আমি ফিরে এসেছি। ওয়েলকাম ব্যাক। গল্পের ডেরায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরিন্দম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রোতা বন্ধু। তিনি অনুরোধ করেছেন যেন তার নাম ঠিকানা প্রকাশ করা না হয়, তাই আজ আমি তাকে রিফাত নামেই উল্লেখ করছি। ঘটনাটি তিনি নিজের জীবনের সত্য ঘটনা বলেই দাবি করেছেন। তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক আজকের ভয়ঙ্কর কাহিনী। আমি রিফাত। আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি এটা 2022 সালের ঘটনা। তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। চাকরির কারণে আমাকে শহর ছেড়ে এক প্রত্যন্ত এলাকায় থাকতে হতো। আমি যে এলাকাতে থাকতাম তার নাম ছিল মিরপুর। এলাকাটার চারিদিকে শুধু ফাঁকা মাঠ, বিল আর জঙ্গল। সন্ধ্যার পর পুরো এলাকা জনমানবহীন হয়ে যেত। আমি ভাড়া থাকতাম একটা পুরনো টিনের বাড়িতে। বাড়ির মালিক ছিলেন একজন বৃদ্ধ মানুষ। ওনার নাম করিম শেখ। উনি একাই থাকতেন। তার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিলেন। মানুষটা খুবই ভালো ছিলেন। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, প্রতিদিন সন্ধ্যা নামার আগেই তিনি বাড়ির সব দরজা জানলা বন্ধ করে ফেলতেন। একদিন আমি তাকে মজা করেই জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি কি রাতে ভয় পান? উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিচু গলায় বললেন, ভয় ভয় মানুষকে না বাবা, ভয় পাই। তারপর আর কিছুই বলেননি। আমি লক্ষ্য করেছি, আমি যখনই ওনাকে এই বিষয়ে কিছু জানতে চাইতাম উনি কথা বদলে দিতেন। যাই হোক, প্রথম কয়েকদিন ভালোই কাটছিল, কিন্তু সমস্যা শুরু হলো এক বৃহস্পতিবার রাতে। সেদিন অফিস থেকে ফিরতেই আমার অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 10:30। চারপাশে ঘন কুয়াশা। রাস্তার পাশে থাকা গাছগুলোকে রাতের অন্ধকারে দানবের মতো লাগছিল। আমি হেঁটেই বাড়ি ফিরছিলাম, কারণ ওই এলাকায় রাতের পর আর কোনো যানবাহন চলত না। এর কারণ ঘটনা শুনলে আপনারা জানতে পারবেন। হঠাৎ হাঁটতে হাঁটতে খেয়াল করলাম আমার পেছনে যেন কেউ হেঁটে আসছে। আমি দাঁড়িয়ে পেছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভেবেছিলাম হয়তো কোনো মানুষের দেখা পাবো। এই অন্ধকার নির্জন রাতে পথ চলার মতো কোনো সঙ্গী পাওয়া যাবে। অগত্যা আমি আবারও হাঁটা শুরু করলাম, কিন্তু আবারও সেই পায়ের শব্দ। মনে হচ্ছিল কেউ খালি পায়ে কাদামাটির ওপর দিয়ে হাঁটছে। আমি ভয় পেলেও নিজেকে বুঝ দিলাম হয়তো মনের ভুল। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাস্তার পাশে একটা জিনিস দেখে আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম একটা জানাজার ব্যবহার করা বাঁশের খাটিয়া, পুরো ভেজা, আর তার ওপর সাদা কাপড়। আমি অবাক হয়ে গেলাম, কারণ দুপুরেও এই রাস্তা দিয়ে এসেছি, তখন তো কিছু ছিল না। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা নারী কণ্ঠ। ও দাদা, একটু দাঁড়ান, বলতে পারবেন আমার বাড়ি কোথায়? আমার শরীর ঠান্ডা হয়ে গেল।
কারণ সেই রাস্তায় আমি ছাড়া আর কেউ ছিল না। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। আমি দেখলাম সাদা কাপড়ে মোড়ানো একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না, চুলগুলো পুরো মুখে ঢেকে গেছে। তিনি ধীরে ধীরে বললেন, আপনি আমাকে বাড়ি পৌঁছে দিন না দাদা। আমি কোনো উত্তর দিলাম না, শুধু হাঁটতে লাগলাম। কিন্তু যতই হাঁটছি তত মনে হচ্ছিল মহিলা আমার পেছনে হাঁটছে। তারপর হঠাৎ আমার কানের একদম কাছে কেউ ফিস ফিস করে বলল, তুমি কেন আমাকে ফেলে চলে যাচ্ছ? আমি চিৎকার করে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে কখন বাড়িতে পৌঁছেছি বুঝতে পারিনি। বাড়িতে ঢুকেই দেখি করিম চাচা দরজার সামনে দাঁড়িয়ে আছে। উনি আমার অবস্থা দেখে বললেন, তুমি কি ওকে দেখেছ? আমি হাঁপাতে হাঁপাতে সব খুলে বললাম। সব শুনে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তারপর দরজা বন্ধ করে নিচু গলায় বললেন, আজ বৃহস্পতিবার, আজকেও ও বিয়ের হয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে কে বের হয়? করিম চাচা কিছুক্ষণ চুপ করে বললেন, 5 বছর আগে এই রাস্তার পাশেই শ্মশানের একটা মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সবাই বলেছিল সে নাকি ডাইনি, কিন্তু আসল ঘটনা কেউই জানে না। সেই রাতের পর থেকে প্রতি বৃহস্পতিবার ও নাকি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। কারণ ঠিক তখনই আমার টিনের দরজায় ধীরে ধীরে শব্দ হতে লাগলো। আমরা দুজনেই চুপ। তারপর বাইরে থেকে ভেসে এলো সেই একই নারী কণ্ঠ, দরজাটা খোল, আমার ঠান্ডা লাগছে। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। করিম চাচা কাপা গলায় সুরা পড়তে লাগলেন, আর দরজার ওপাশ থেকে তখনও ভেসে আসছিল কান্নার শব্দ। একটা মেয়ের কান্না। হঠাৎ করেই পুরো বাড়ির বাতি নিভে গেল, চারপাশ অন্ধকার। ঠিক তখনই আমার মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। গরম নিঃশ্বাস পড়ছিল ঘাড়ে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, আর যা দেখলাম সেটা দেখে আমার চিৎকার বের হয়ে গেল। আমি দেখলাম সেই সাদা কাপড় পরা মহিলা আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখের চামড়া পোড়া, আর ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, ওরা আমাকে পুড়িয়ে মেরে ফেলেছে। আমি বড্ড একা। তুমি তুমি আমার সঙ্গে চলো। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন সকালে আমার জ্ঞান ফেরে। দেখি আমি বিছানায় শুয়ে আছি, করিম চাচা পাশেই বসে আছেন। আমি উঠে দেখি
আমার গলায় কালো দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। আমি করিম চাচাকে জিজ্ঞাসা করলাম, রাতে রাতে কি হয়েছিল চাচা? উনি বললেন, রাত 3টের দিকে তোর জ্ঞান ফেরে। তুই দরজা খুলে বাইরে যেতে চাইছিলি, বারবার বলছিলি ও আমাকে ডাকছে, ও একা, অনেক কষ্টে তোকে আটকিয়েছি। আমি আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে চাইনি। সেই দিনই চাকরি ছেড়ে শহরে ফিরে আসি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। শহরে ফেরার প্রায় 1 মাস পর এক রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন আসে। ঘুম ভেঙেই দেখি অচেনা নম্বর থেকে একটা ছবি এসেছে। ছবিটা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছিল আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি, আর আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই পোড়া মুখের মহিলা। এরপর থেকে আজ পর্যন্ত আমি কখনো বৃহস্পতিবার রাতে একা বাইরে বের হই না। আর একটা কথা, আজও মাঝরাতে মাঝে মাঝে আমার ফোনে অচেনা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলেই ওপাশে শুধু আগুনে পোড়া কারো নিঃশ্বাসের শব্দ আর কান্নার শব্দ শোনা যায়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনাটি। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা থাকলে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।